ইরান যুদ্ধ ইস্যুতে গত কিছুদিন ধরেই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমার মাথায়। প্রশ্নটা শেয়ার করি আপনাদের সাথে, দেখি আপনারা কোনো উত্তর দিতে পারেন কিনা। প্রশ্নটা হলো, আমেরিকার মতো মহাশক্তিধর দেশ আর তার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি একা হয়ে গেছেন? সারা দুনিয়া যার অঙ্গুল হেলনে ওঠে বসে, যিনি অন্য একটি দেশের প্রেসিডেন্টকে রাতের আধারে তুলে আনতে পারেন, তাকে কয়েকদিন পরপরই হুমকি দিতে হবে কেন? এত হুমকির পরও আবার কাউকে পাশে পাচ্ছেন না কেন? মহান আমেরিকা আর তার প্রেসিডেন্ট কি শেষ পর্যন্ত নিঃসঙ্গ হয়ে গেলেন? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই এবারের প্রেক্ষাপট। আমি মঞ্জুরুল করিম আপনাদের স্বাগত জানাচ্ছি প্রেক্ষাপটে। ইরানকে আবারও হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হুমকিতে ভাষার যে ব্যবহার তা বোমা হামলার চেয়েও কোনো অংশে কম নয়। তিনি বলেছেন মঙ্গলবার হবে পাওয়ার প্ল্যান্ট ডে এবং ব্রিজ ডে, অর্থাৎ মঙ্গলবার ইরানের পাওয়ার প্ল্যান্ট আর ব্রিজ ধ্বংস করে দেবেন তিনি। তারপরে তিনি বলেছেন, ওপেন দ্য স্ট্রেট ইউ ক্রেজি বাস্টার্স, ইউ উইল বি লিভিং ইন হেল। আমেরিকার মতো একটি গণতান্ত্রিক মানবিক দেশের প্রেসিডেন্ট এমন অশালীন ভাষা ব্যবহার করবেন, এটা তো কেউ চিন্তাও করতে পারে না। আসলে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে তার, কিন্তু হরমুজ প্রণালী খুলছেই না। আর আপনার যদি ধৈর্যের বাঁধ ভেঙে গিয়ে না থাকে, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইরানকে হুমকি দেওয়ার ক্ষেত্রে এমন অশ্রাব্য ভাষা ব্যবহার করায় সারা বিশ্বের মানুষ প্রতিক্রিয়া জানাচ্ছেন। এমনকি খোদ আমেরিকার ভেতরেই অনেকেই মুখ খুলেছেন। মার্কিন সিনেটের ডেমোক্রেটিক পার্টির নেতা চাক শুমার বলেছেন, শুভ ইস্টার যুক্তরাষ্ট্র। আপনারা যখন গির্জায় যাচ্ছেন এবং বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে উৎসব পালন করছেন, তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন উন্মাদের মতো চিৎকার করছেন। তিনি সম্ভাব্য যুদ্ধাপরাধের হুমকি দিচ্ছেন এবং মিত্রদের দূরে ঠেলে দিচ্ছেন। এটাই তার আসল রূপ। কিন্তু আমরা এমন নই, আমাদের দেশ আরো ভালো কিছু পাওয়ার যোগ্য। আরেক মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্সের দৃষ্টিতে প্রেসিডেন্ট ট্রাম্পের এই আচরণ বিপজ্জনক ও মানসিকভাবে ভারসাম্যহীন। তিনি কংগ্রেসকে এখনই ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের এমন বক্তব্যের পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ যুক্তরাষ্ট্রকে আলটিমেটাম বা হুমকির এমন ভাষা পরিহার করার আহ্বান জানিয়েছেন। আমি অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো দোষ দেখি না। একজন মানুষের ধৈর্যে আর কত কুলায়? ইরানকে লাইনে আনার জন্য আর কতবার আলটিমেটাম দিতে হবে? সেই 28 ফেব্রুয়ারির যুদ্ধের আগ থেকেই তো শুরু হয়েছে। তারপর খালি দিনই চলে যাচ্ছে, হত্যা ধ্বংস, কোনো কিছুতেই কাজ হচ্ছে না। 21শে মার্চ 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন। তারপর 23শে মার্চ আরও 6 দিনের সুযোগ দিলেন ইরানকে। 26শে মার্চ এসে আরও 10 দিন বাড়ালেন। 4 এপ্রিল এসে ইরানকে সুন্দর করে মনে করিয়ে দিলেন যে চুক্তি করার জন্য হাতে কিন্তু আর মাত্র 48 ঘন্টা সময় আছে। 5 এপ্রিলে আরও একদিন সময় বাড়ানোর আভাস দিলেন। এত ছাড় দেওয়ার পরও ইরানের কোনো ইতিবাচক সাড়া নেই। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ইরানই যেন এখন আমেরিকার ধৈর্য পরীক্ষা নিচ্ছে। যে মানুষটার এক ইশারায় তার বাহিনী কয়েকদিন আগেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নিয়ে এসেছে, যে মানুষটা বাণিজ্য শুল্ক আরোপের মাধ্যমে বিশ্বের প্রায় সব দেশকে তার সামনে নতজানু করেছে, এক ইরানকে সামলাতে তাকে কেন এত হ্যস্ত হতে হবে? ইরান যুদ্ধের মোড় তো ঘুরে গেল সেদিনই, যেদিন ইরান তেল ও গ্যাস পরিবহনের সরু একটা জলপথ হরমুজ প্রণালী বন্ধ করে দিল। সেদিন থেকে যেন মধ্যপ্রাচ্য থেকে যুদ্ধের উত্তাপ সারা বিশ্বে ছড়িয়ে পড়তে লাগলো। প্রাথমিকভাবে আমেরিকা ভেবেছিল ওই হরমুজ প্রণালী খুলে দিতে তার শক্তিশালী সেনাবাহিনী যথেষ্ট। কিন্তু দিনকে দিন বোঝা গেল এটা হয়ে উঠছে না। তখন প্রেসিডেন্ট ট্রাম্প তার মিত্র দেশগুলোকে আহ্বান জানালো হরমুজ প্রণালী খুলে দিতে তার পাশে থাকতে। এখান থেকে শুরু হলো হতাশা। আশি করেও কেউ এগিয়ে এলো না। জাপান বলল, এই তো আমরা প্রায় এসেই গেছি। যুক্তরাজ্য একবার বলে আমরা আসব, আরেকবার বলে আসবো না।
কি একটা টানা হেঁচড়া দেখুন। আবার আমেরিকাকে ছাড়া ন্যাটো জোটের অস্তিত্বই কল্পনা করা যায় না। সেই ন্যাটো বলল, এই ব্যক্তিগত পছন্দের যুদ্ধে আমরা জড়াবো না। এক এক করে ইউরোপের বেশিরভাগ শক্তিশালী দেশই যেন নিজেদের সরিয়ে নিল। প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য তাদের কাউকেই ছেড়ে কথা বলেননি। ক্ষুব্ধ হয়ে ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার হুমকিও দিয়েছেন বারবার। বলেছেন, ন্যাটো একটা কাগজে বাঘ, তাদের বিপদে সবসময় পাশে থেকেছে আমেরিকা, কিন্তু এখন তারা সাহস দেখাচ্ছে না। এ নিয়ে আটলান্টিকের দুই পারের দীর্ঘদিনের সম্পর্কে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। শুধু হরমুজ প্রণালী নয়, প্রেসিডেন্ট ট্রাম্পের অস্থির হওয়ার তো আরো অনেক কারণ আছে। শুরুতে স্পেনের কথা বলি। ইরান যুদ্ধের বিরুদ্ধে সবচেয়ে সরব দেখা গেছে ইউরোপের স্পেনকে। কয়েকদিন আগে ইরানের ভূখণ্ডে হামলায় নিয়োজিত যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে স্পেন। এর আগেই তারা বলেছিল ইরানের বিরুদ্ধে যুদ্ধে দেশটির যৌথ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি পাবে না ওয়াশিংটন। এমনকি স্পেনের প্রতিরক্ষা মন্ত্রী মার্গারিতা রোবলেস ফার্নান্দেজ এই যুদ্ধকে পুরোপুরি বেআইনি এবং চরম অন্যায় হিসেবে অভিহিত করেছেন। আমরা সবাই জানি যুক্তরাজ্যের সাথে যুক্তরাষ্ট্রের খুব ঘনিষ্ঠ সম্পর্ক। সেই যুক্তরাজ্যও কিনা এবার বলছে ইরান যুদ্ধে সরাসরি জড়াবে না তারা। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তো সরাসরি বলেছেন, এটি আমাদের যুদ্ধ নয় এবং আমরা এতে জড়িয়ে পড়ব না। এরপর প্রেসিডেন্ট ট্রাম্প কিয়ার স্টারমারকে দুর্বল বা ভীরু হিসেবেও আখ্যা দিয়েছেন। তারপর হয়তো নানামুখী কূটনৈতিক চাপের মুখে হরমুজ প্রণালীতে হুমকির সঙ্গে সংশ্লিষ্ট ইরানি স্থাপনায় হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। আবার সামরিক রসদ নিয়ে ইসরায়েলগামী উড়োজাহাজগুলোকে নিজেদের অঞ্চলের উপর দিয়ে উঠতে দেয়নি ফ্রান্স, দেয়নি ইতালিও। যুক্তরাষ্ট্রের সামরিক উড়োজাহাজকে সিসিলির সিগোনেলা বিমান ঘাঁটিতে অবতরণের জন্য অনুমতি দেয়নি ইতালি। মধ্যপ্রাচ্যে যাওয়ার আগে ওই বিমান ঘাঁটিতে উড়োজাহাজ অবতরণের অনুমতি চেয়েছিল যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধ নিয়ে জার্মানির রাষ্ট্রপতি ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমায়ারের মন্তব্য তো যুক্তরাষ্ট্রের জন্য বড় একটা ধাক্কা। তিনি বলেছেন, ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী ও রাজনৈতিকভাবে মারাত্মক ভুল। এবারের যুদ্ধে হয়তো শত্রু মিত্র ভালো করে চিনল যুক্তরাষ্ট্র, অথবা এমনভাবে বলা যায় যে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের একার যুদ্ধে কেউ নিজেকে জড়াতে চায়নি। প্রেসিডেন্ট ট্রাম্পও অবশ্য ছেড়ে কথা বলছেন না। কয়েকদিন আগে তো তিনি ফ্রান্সের প্রেসিডেন্টকে তার স্ত্রীর সাথে ঘটে যাওয়া এক অপ্রীতিকর ঘটনা নিয়ে ব্যক্তিগত আক্রমণই করে বসেছেন। এতক্ষণের আলোচনার পর কি আমরা বলতে পারবো যে ইরান যুদ্ধ এবার বিশ্ব রাজনীতির ধারাকেই ওলটপালট করে দিচ্ছে? অনেক বিশেষজ্ঞ বলছেন, ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক প্রভাবকে সীমিত করে দেবে। তার লক্ষণগুলো স্পষ্ট হয়ে উঠেছে। এর মধ্যে রাশিয়া আর চীনও যে কিছুই করছে না তা তো নয়। রাজনীতি ও কূটনীতির সবকিছু হয়তো দৃশ্যমান হয় না, কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছু ঘটে যায়। ইউক্রেন যুদ্ধের মাধ্যমে রাশিয়া যা অর্জন করতে পারেনি, এবারের ইরান যুদ্ধে হয়তো তার চেয়ে বেশি কিছু অর্জন করবে। ক্ষমতার এক কেন্দ্রিকতা থেকে বিশ্ব বেরিয়ে আসবে, সেটাই তো সম্ভবত রাশিয়ার চাওয়া। এবার যত দেশ আমেরিকার আহ্বানে নির্বিকার থেকেছে, এর আগে তো এমন হয়নি। অন্যদিকে ভেতরে ভেতরে চীনের যদি কোনো ভূমিকাই না থাকতো, তাহলে তো হরমুজ প্রণালী দিয়ে যেসব তেলবাহী জাহাজ পার হওয়ার অনুমতি পাচ্ছে, তাদের অনেককেই কেন চাইনিজ মুদ্রায় পেমেন্ট দিতে হচ্ছে? অনেকেই যে চাইনিজ মুদ্রায় অর্থ পরিশোধ করেছে সে খবরও তো আমরা দেখেছি। এখন তো এমন খবর জানা যাচ্ছে যে অনেক দেশই গোপনে ইরানের সাথে সমঝোতা করে হরমুজ প্রণালী দিয়ে তাদের তেলবাহী জাহাজ পার করে নিচ্ছে। এমন ঘটনা তো আমেরিকার জন্য আরো অস্বস্তিকর। ইরান আবার বলছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল ছাড়া সবার জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত। তাহলে কথা হচ্ছে, এভাবে অনেক দেশই যদি ইরানের সাথে সমঝোতায় পৌঁছাতে পারে, তবে তারা ইরানের বিরুদ্ধে যাবে কেন? এই প্রক্রিয়া তো প্রেসিডেন্ট ট্রাম্প বা আমেরিকাকে আরো একা করে দিচ্ছে। একটা ব্যাপার খেয়াল করুন, ইরান শুধু ইসরায়েলে হামলা করছে তা নয়,
হামলা করছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নানা বেসামরিক অবকাঠামোগুলোতেও। এর পেছনেও তো একটা উদ্দেশ্য অবশ্যই আছে। হয়তো ইরান এটা চাচ্ছে যে ওইসব দেশের জনগণের মধ্যে এই দাবি উঠুক যে আমেরিকার ইসরায়েলের জন্য আমরা কেন ক্ষতিগ্রস্ত হব। এমন জনমত যদি তৈরি হয়ে যায় এবং সরকারগুলো চাপে পড়ে যায়, তাহলে মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার সামরিক অবস্থানও ঝুঁকির মধ্যে পড়বে। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এখানেই এসে দাঁড়ায়, বিশ্ব রাজনীতির এই নতুন খেলায় আমেরিকা কি এখনো সেই একক সুপার পাওয়ার, নাকি ধীরে ধীরে জন্ম নিচ্ছে এক নতুন বিশ্ব যেখানে শক্তি আর প্রভাব ছড়িয়ে যাচ্ছে একাধিক কেন্দ্রের মধ্যে? ডোনাল্ড ট্রাম্প বারবার হুমকি দিচ্ছেন, সময় বাড়াচ্ছেন, আবার হুমকি দিচ্ছেন, কিন্তু সেই হুমকিতে আগের মতোই কি ভয় আছে, নাকি বিশ্ব এখন আর ভয় পায় না? হরমুজ প্রণালী আজ শুধু একটি জলপথ নয়, এটা হয়ে উঠেছে ক্ষমতার এক প্রতীক, যেখানে পরীক্ষা হচ্ছে কে সত্যিকার অর্থে নিয়ন্ত্রণ করছে আর কে শুধু নিয়ন্ত্রণ করার অভিনয় করছে। ইতিহাস হয়তো এই সময়টাকে মনে রাখবে একটা মোড় পরিবর্তনের সময় হিসেবে। আপনার কি মনে হয়, আমেরিকা কি সত্যি একা হয়ে যাচ্ছে? মন্তব্য করে জানাতে ভুলবেন না। সবশেষে একটা প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে, ইউরোপের কোন দেশ ইরান যুদ্ধে ইসরায়েল আর আমেরিকার বিরুদ্ধে সবচেয়ে সরব ভূমিকা পালন করছে? ভালো থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।